হ্যালো গুপ্ত আর চাঁদাবাজ দুই পক্ষকে বলছি বিপদ এখন সন্নিকটে চলে এসছে। আপনারা দুই পক্ষ তো দুই পক্ষকে কিভাবে নামাবেন, কিভাবে এক পক্ষ আরেক পক্ষকে পানিতে চুবাবেন, কিভাবে এক পক্ষ আরেক পক্ষকে ধ্বংস করবেন এই প্রতিযোগিতায় আছেন। ইতিমধ্যে গত ৩ দিনে বাংলাদেশ ভারত সীমান্তে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে ৯০ জনকে বাংলাদেশে পুশিন করেছে। এটি যে কত ভয়ানক খবর আপনারা সেইটি ভাববার মতো সেই ব্রেইন এবং সেই ভাবার যোগ্যতা আপনাদের আছে কিনা আমি জানি না। প্রশ্ন। কারণ হলো পশ্চিমবঙ্গের সরকার নতুন করে যে শুভেন্দু অধিকারী সরকার এসছে, সে কিন্তু বারবার বলেছে যে, "আমরা বাংলাদেশীদেরকে ধরে, ধরে বাংলাদেশে পাঠাবো।" আর আমাদের সরকার কি বলেছে? "এগুলি কথার কথা। এগুলি পাঠাবে না। এই পলিটিক্যাল রেটরিক। আপনারা যারা এসব নিয়ে কথা বলছেন, কি যায় আসে? এগুলি শুধু, শুধু সময় নষ্ট। এর চেয়ে ভালো আমরা সরকারি দল আর বিরোধী দল বা রাস্তায় পাল্টাপাল্টি আমরা গালাগালি করব, একজন আরেকজনের চরিত্র হনন করব। এটা দিয়েই চলুক। এটাই আমাদের রাজনীতি। কে কি করছে এগুলি দেখার বিষয় না। আমি গত কদিন যাবৎ এককভাবে আমি আর দেখিনি, কোনো মিডিয়াতে দেখিনি যে ভারতে বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিভাবে আমাদের দেশেরকে ছোট করে তারা তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হোক আর যেভাবে হোক, যেভাবে তাচ্ছিল্য করে আমাদের দেশকে তারা আ একজন আরেকজনের বিরুদ্ধে আমাদের দেশকে ছোট করে ব্যবহার করছে, তাদের কথাবার্তা বলছে। তারা একজন আরেকজনকে হুমকি দিচ্ছে যে, "তুমি বাংলাদেশী।" একজন আরেকজনকে বলে, "তুমি বাংলাদেশী।" বাংলাদেশকে এতটাই সস্তার, এতটাই ছোট মানের একটি দেশ। পশ্চিমবঙ্গের মানুষ একজন আরেকজনকে বাংলাদেশী বলে গালি দিবে। আর মানে তাও ছোটখাটো মানুষ না। সে দেশের একদম শীর্ষ মুখ্যমন্ত্রী পর্যায়ের যখন নেতারা এই বাংলাদেশী বলে একজন আরেকজনকে তিরস্কার করে এবং একজন আরেকজনকে ছোট করে, তখন আমাদের দেশের সরকার বা আমাদের দেশের রাজনীতিবিদরা চুপ করে থাকে। এবং আমরা যখন কথা বলি আমাদের এসব কথা আমাদের কথাগুলিকে পর্যন্ত এনকারেজ করে না। আর দেখুন এখন কি হচ্ছে? এখন এই গত ৩ দিনে ৯০ জন বাংলাদেশী নামে বাংলাদেশী পরিচয় আ বলে বাধ্য করেছে এবং বিএসএফ এটাকে লিড দিয়ে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে। আর বাংলাদেশের বিজিবি বন্দুক হাতে নিয়ে এই ৯০ জনকে গুনে, গুনে বাংলাদেশে রিসিভ করেছে। কোনো উপায় নেই। বলা হচ্ছে বাংলাদেশী তোমরা নিতে হবে। বিজিবির কি সেই সৎসাহস নাই অথবা বিজিবি কি এরা বাংলাদেশী কিনা সঠিকভাবে কি যাচাই বাছাই করেছে? না করেই কি এদেরকে রিসিভ করে নিয়ে নিল? এটি কি হতে পারে? এটি কি আমাদের দেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ের কোনো ধরনের নিয়ম-কানুনকে তোয়াক্কা না করে বিএসএফ এভাবে বাংলাদেশের হাতে দিয়ে দিল এতগুলি মানুষকে? বাংলাদেশী যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি অবশ্যই এদেরকে নিয়ে আসা উচিত এবং এদেরকে যথারীতি শাস্তি প্রদান করা উচিত যারা কোনো কারণে যদি অবৈধভাবে বাংলাদেশিরা সেখানে গিয়ে অবৈধভাবে থাকে তাহলে এদেরকে একদম ওইখান থেকে তো শাস্তি দিয়ে পাঠাবেই। এখানেও তাদেরকে শাস্তি দিতে হবে। দিয়ে ইচ্ছামতো তাদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে জীবনে কখনো এরকম অবৈধ কাজ করবার মতো অন্য কেউ সাহস না পায়। কিন্তু কথা হলো ওখানে দীর্ঘদিন ধরে সেই ৪৭ ভাগের পর থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু মানে ধর্মীয় পরিচয় হোক, অন্যান্য পরিচয়ে আ এই ২ দেশের মানুষই কিন্তু এদিক-সেদিক গেছে। এই দেশের মানুষ ওই দেশে গেছে, ওই দেশের মানুষ এদেশে আসছে। তাদেরকে আমরা আ ন্যাচারালি তাদের সিটিজেনশিপ বহুদিন থাকার কারণে ২ পক্ষই কিন্তু অনেকটাই এটাকে ন্যাচারালাইজড করেছে। এটাকে স্বাভাবিকীকরণ করেছে এবং নাগরিকত্ব দেয়ার একটা প্রসেস তৈরি হয়েছে। কিন্তু এখন শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে সেখান থেকে বাংলাদেশী বলে পাঠিয়ে দেওয়ার জন্য প্রসেস শুরু হয়েছে এবং এই পশ্চিমবঙ্গ সরকার মাত্র সপ্তাহ মানে মাসখানেক হয়েছে মনে হয় প্রায় বাংলাদেশী বলে আমাদের দেশে সে দেশে বহুদিন যাবৎ থাকা মানুষগুলিকেও কিন্তু এখানে পুশিন করছে এবং এদের সংখ্যা কিন্তু ১ জন ২ জন নয়, শ নয়, হাজার, হাজার ইভেন লাখ পর্যন্ত কয়েক লাখ আপনারা শুনে থাকবেন এই বাংলাদেশী পরিচয়ের কারণে, বাংলাদেশী পরিচয় চাপিয়ে দিয়ে এবারের যে নির্বাচন হয়েছে, লাস্ট যে নির্বাচন হয়েছে বিধানসভার নির্বাচন, সেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত অভিযোগ করেছে যে বাংলাদেশী বলে কয়েক লক্ষ মানুষকে ভারতীয়কে
সেখানে নাগরিকত্ব দেয়া তো হয়নি, পাশাপাশি ভোটারও করা হয়নি। যারা ভোটার ছিল এদের কিন্তু তাদেরকে পর্যন্ত এবার ভোটার করা হয়নি বলেই এই ভোট জালিয়াতির মাধ্যমে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হিসেবে সে পাস করেছে। এটি কিন্তু অ্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পর্যন্ত বলেছে। আর এদেরকেই যেহেতু কয়েক লক্ষ মানুষকে ভোটার দেয়া হয়নি, কারণ হলো তাদেরকে বাংলাদেশী বলে বলা হয়েছে। তার মানে কি? তার মানে বাংলাদেশে এদেরকে পুশিং করবার জন্য একটা প্রস্তুতি চলছে। এটি কিন্তু সাধারণ বিষয় নয়। আমরা আছি শুধুমাত্র কে গুপ্ত আর কে চাঁদাবাজ। ছি, 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 ছি! এই ২৪ এর বিনিময়ে এই বাংলাদেশ আমরা চেয়েছি? এই বাংলাদেশ যেখানে ঐক্যবদ্ধভাবে পুরো জাতি একটা বিশাল পাথরকে সরিয়েছে, যেখানে ভারতের হস্তক্ষেপের আমাদের যে ভয়ঙ্কর একটা দেশ, ভঙ্গুর একটা রাজনৈতিক কাঠামোকে সে ঠিক করবার জন্য সকল মানে স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ২৪ এর আন্দোলনকে সফলভাবে আমাদেরকে উপহার দিয়েছে। সেই বাংলাদেশে এখন ভারতীয়রা, ভারতীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্র এখন বাস্তবায়ন করা হচ্ছে। এগুলি কি মনে করেন শুধুমাত্র বাংলাদেশি বলে পুশিং করা হচ্ছে? নো! এগুলি এই যে আন্দোলনের আগে পরের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের বিষয়ে বাংলাদেশকে ভয়ঙ্কর চাপে ফেলবার একটা প্রসেস মাত্র। এটি একটি চাপে ফেলবার অংশ মাত্র। আপনারা ঐক্যবদ্ধ একটা সরকার যখন ঐক্যবদ্ধ মানে জনতার এবং জাতির সরকার যখন থাকে, তখন কিন্তু এসব বিষয়ে শক্তভাবে মোকাবেলা করবার মতো এক সৎ সাহস থাকে এবং সেরকম স্ট্রেংথ থাকে একটা সরকারের। কিন্তু আমাদের সরকার এবং আমাদের বিরোধী দল কি করছে? এরা বিভিন্নভাবে একে অপরের শত্রুতে রূপান্তর হয়েছে। এতে করে বিদেশিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে নতুন, নতুন কনসেপ্ট নিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করার পথটি অনেক, অনেক সহজ হয়ে যাচ্ছে। এগুলি কেউ বুঝতে চাচ্ছে না। কেউ বুঝতে চাচ্ছে না। আমরা মানে ফাইট করেছি গণতন্ত্রকে। ১৯৭১ সাল আমাদের মায়ের মতো। আর এই মায়ের সন্তান যখন বাংলাদেশ নামক সন্তানকে জন্ম দিয়েছে, এই সন্তানকে আমরা ঠিকমতো লালন করতে পারিনি। বিখ্যাত মনীষীরা বলে গেছে, স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। আমাদের সার্বভৌমত্ব বারবার চুরমার হয়েছে। আমাদের সার্বভৌমত্বকে বারবার পকটস্থ করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, উপনিবেশিকবাদের মাধ্যমে, সাম্রাজ্যবাদের মাধ্যমে। এখনো পর্যন্ত শুধুমাত্র আমাদের জাতিকে দ্বিধা বিভক্ত করে এই ধরনের সুযোগগুলি নিচ্ছে। পার্শ্ববর্তী দেশ এখন তাদের কনসেপ্ট চেঞ্জ করে আমাদের কিভাবে বিভিন্ন রকম চাপের মুখে ফেলা যায়, আমাদের অর্থনীতিকে ধ্বংস করা যায় এবং আমাদের ভেতরে কিভাবে একটা বিভাজন তৈরি করে নতুন একটি শক্তিকে আবারও এই বাংলাদেশে স্টাবলিশ করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে। যার অংশ হিসেবে বাংলাদেশী নাম দিয়ে শত, শত মানুষকে ইতিমধ্যে পুশিং করার সফল হয়েছে। আমরা কেউই এ ব্যাপারে জানি না। দেখেন কোনো মিডিয়াতে কোনো কথা নাই। কোনো মিডিয়াতে কোনো কথা নাই। কোথায় খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী? কোথায় আপনি? কোথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি যেন নাম? লন্ডনে সারা জীবন ছিলেন। কখনোই দেখিনি ঠিকমতো কোনো পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে, কোনোদিন কখনো আগের সরকারের ব্যাপারে কোনো ধরনের ইয়ে করতে। আপনারা এখন বড়, বড় মন্ত্রণালয় নিয়ে, আপনার বড়, বড় নেতৃত্ব নিয়ে, বড়, বড় দায়িত্ব নিয়ে আপনারা এখন কোথায় কি করতেছেন? কোথায় আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী? কোথায় প্রতিমন্ত্রী? কিছুই জানি না। এরা কোথায়? এদেরকে পাবেন না। এরা এরা গত কয়েক বছর কোথায় ছিল সেটা তো জানিনি। এখন দায়িত্ব পাওয়ার পর কোথায় আমরা জানি না। বাংলাদেশের যদি কোনো কারণে এই ধরনের অবস্থার আমরা স্বীকার, তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু এগুলো জবাবদিহি চাইবে এবং আপনাদের জবাবদিহি করতে হবে। কোনোভাবে তখন বলতে পারবেন না যে পুশিং করছে বিরোধী দল, পুশিং করছে অমুক দল, পুশিং করেছে তমক। এগুলি বলে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এটি একটি বড় ধরনের আন্তর্জাতিক ইস্যু এবং এটি ষড়যন্ত্রের বড় ধরনের, আমি মনে করি যে বিশাল একটি অংশ বাস্তবায়নের পথে রয়েছে। সজাগ হন, সচেতন হন, ঐক্যবদ্ধ একটা জাতির প্রতিনিধিত্ব করার চেষ্টা করুন। মানে দ্বিধা বিভক্ত জাতির প্রতিনিধিত্ব নিয়ে কখনোই আন্তর্জাতিক এইসব ইস্যুকে মোকাবেলা করতে পারবেন না। আমি বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি চমৎকারভাবে নিজেকে পরিচালনা করবার চেষ্টা করছেন। কিন্তু আপনি শুধুমাত্র এসব নিয়ে ব্যস্ত থাকলে হবে না। প্রধানমন্ত্রী, আপনাকে আরো মানে বিশাল ষড়যন্ত্রের আ যে বীজ চতুর্দিকে বপন করা হচ্ছে, এগুলি কিভাবে মোকাবেলা করবেন, এটির ব্যাপারে স্টাডি করতে হবে আপনাকে। ভয়ংকর স্টাডি করতে হবে এবং সামনের সময়গুলিকে কিভাবে এগুলিকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে, এসব ব্যাপারে স্টাডি করুন।
আপনার আশপাশে যারা থাকে, আপনার গাড়িতে যারা থাকে, এরা কতটুকু রাজনীতি বোঝে আমি জানি না। এরা কখনোই কোনো দায়িত্বে ছিল কিনা আমি জানি না। আপনার সাথে আগে ছিল বলেই এখনো এরা সার্বক্ষণিক আপনার সাথে থাকবে। তাহলে আপনি শিখবেন কি? আপনাকে শেখাবে কারা? এরাই যদি এদেরকে আমি কখনো দেখিনি, আমরা কখনো দেখিনি। এরা মানে কোনো ধরনের অভিজ্ঞতা কতটুকু আছে, এরা যদি সার্বক্ষণিক আপনার চারপাশে থাকে, তাহলে আপনাকে আন্তর্জাতিক যে কমিউনিকেশনস, আন্তর্জাতিক রিলেশনশিপ মেইনটেইন করবার জন্য যে আপনাকে জ্ঞান প্রদান করা এবং আলোচনা করে আপনার নিজেকে সমৃদ্ধ করার কিভাবে করবেন আপনি? আপনি বিরোধী দল থেকে শুরু করে সকল দলের গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে একটা একটা কমিটি গঠন করুন। যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যাতে সবসময় যেকোনো মুহূর্তে যেকোনো ক্রাইসিসে ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনার ডাকে সবাই সাড়া দিবে। কারণ আপনার সেই সক্ষমতা এবং আপনার সেই গ্রহণযোগ্যতা আছে। আপনার আশপাশের মানুষগুলির ব্যাপারে মানুষের অনেক মতামত আছে। কিন্তু প্লিজ বি কেয়ারফুল। সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবে গড়িমসি করবেন না। অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ধন্যবাদ। সালাম।